স্বামী বাবার কথা থেকে আমার মধ্যে একটু আবেগ আসছে। আবেগটা আমি একটু এখানে উৎসাহিত করতে চাই। সেটা হচ্ছে ছোট্ট একজন কবির একটা কিছু পংক্তি আমার কাছে আছে, আমি শুনেন। আমরা হলাম মানব জাতির সৃষ্টির মাঝে সেরা, জগৎ ছিল আদি থেকে অরণ্য থেকে। আমাদের এই বসুমতী সৃষ্টিকর্তার দান, আলো বায়ু বিশুদ্ধ জল, বাঁচায় সবার প্রাণ। সৃষ্টিকর্তার সম্পদ ছাড়া নেই আমাদের গতি, না বুঝে আজ করছি আমরা পরিবেশের ক্ষতি। ঋতুগুলো বদলে গেছে পথ, নানা জনের নানা চিন্তা দিচ্ছে কলকারখানা কালো ধোয়া করতে হবে বন্ধ, বিশ্ব জগৎ ফিরে পাবে আপন গতি ছন্দ। শব্দ দূষণ, বায়ু দূষণ, দূষণ হচ্ছে পানি, সংবাদপত্রে পাচ্ছি আমরা, পড়ছি তারই বাণী। যেভাবেই হোক সবাই মিলে করব দূষণ রোধ, সবার মাঝে জাগ্রত হোক শুভ বুদ্ধি বোধ। বৃক্ষ কর্তন করার ফলে আমরা হব নিঃস্ব, গাছ রোপণে বাঁচবো আমরা, বেঁচে যাবে বিশ্ব। আমার মনে হয় এইটাই আমাদের শেষ আবেদনটা থাকুক সবার কাছে। আমরা এখন আমাদের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য শাহেদা আরেক দীপ্তি তার কথা শুনবো। পরে আমরা সভাপতির বক্তব্যের মাধ্যমে আমাদের কথা শেষ করব। আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অ্যাডা কর্তৃক আয়োজিত আজকের এই একটি মহতী সভার সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধেয়, আমার অত্যন্ত প্রিয় ভাজন মাজেদা শওকত, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডাবের সম্মানিত আমাদের পরিচালক এবং যিনি অত্যন্ত পরিশ্রম করে মেধা শ্রম দিয়ে এই পরিবেশের উপরে সার্বিকভাবে, শুধু গাছ কাটো গাছ লাগাও এইটাই পরিবেশের মূল উপাদ্য না। এই আজকে যে মূল প্রবন্ধটা উনি করেছেন এটার মধ্যে পরিবেশের সার্বিক কিছু উনি তুলে ধরে একটি সুন্দর প্রবন্ধ উনি উপহার দিয়েছেন আমাদের জন্য। আমি আসলে এই পেপারটা করিনি, আমি গাড়িতে বসে পড়লাম, তো পরে দেখলাম যে এত সুন্দর একটি লেখা উনি লিখেছে, এটা মনোযোগ সহকারে আমরা এটা পড়বো, আমরা ধারণ করবো, লালন করবো, পালন করবো। সে আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই কনক, যার ডাকে আমি অত্যন্ত অসুস্থ, শুধু অসুস্থ না, আমার একজন প্রধান শিক্ষক আমার স্কুলের, উনি আজকে রাত্রে মারা গেছে, সকালে তার জানাজা হয়েছে, যেতে পারিনি। আমার বাড়িতে বসবাস করে আমার ষষ্ঠ তলা 2.5 বছর একটি বাচ্চা হঠাৎ করে ফুড পয়জন হলো। এইটা পরিবেশের একটা দূষণ, ফুড পয়জন হয়ে উনি গত 3 দিন আগে হাসপাতালে ভর্তি হলো। রাত্রেবেলা তাকে আইসিইউতে নেওয়া হলো এবং লাইফ সাপোর্টে নেওয়া হলো। রাত 3টায় আজকে মৃত ঘোষণা করলো। আমি অনেক চেষ্টা করলাম যে আমি ওকে দেখে আসি, অনেক আদর করতে পারি। ও যখন লিখতে হতো আমি আন্টি ওইটা দাবি করতে বলতো। একজন ব্যাংকার ছিল, মাত্র 6 বছর তার সংসার জীবন, কি মৃত্যু, এবং ডক্টরদের কাপড়ে আমি সেইগুলি রেখে
শুধু কনক এবং জসিম ভাই বারবার আমাকে আমন্ত্রণ করে আমাকে সম্মানিত করে। এই সম্মানটুকু রক্ষার জন্য আজকে আমি শত প্রতিকূলতার মতো আমি আপনাদের মাঝে চলে এসেছি। উপস্থিত আছেন আমাদের মাঝে আমার একটু আগে বক্তব্য রাখলেন অত্যন্ত জোরালো বলিষ্ঠ এবং গঠনমূলক ভাগ্য মন্ডল শক্তিগুলি সরকার বেসরকারিভাবে যারা কাজ করে তাদের উদ্দেশ্যে অনেক কথা বলেছেন, বাস্তব কথা, বাস্তবসম্মত। আমাদের শামীমা চৌধুরী এলিজাপা একজন সাংবাদিক বিষয়, তার আগে বক্তব্য রাখলেন আমার আরেক বোন জান্নাতে ফেরদৌস লাকি আপা। উনি অনার্স নিয়ে কাজ করেন, ভালো লাগলো সংখ্যা লক্ষ্য দিয়ে। উনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন। অনেক আসলে ওই যে আমাকে আপনারা যে নীতি নির্ধারক পাবেন, আমি একজন নীতি নির্ধারক হয়ে যা করতে না পারি আপনাদের এই ভয়েসের মাধ্যমে আমরা করতে পারি। এই ভয়েসটা একা না, সম্মিলিত ভাবে আমরা সবাই যখন এই আওয়াজটা জোরালো ভাবে তুলব, আমরা যখন এখানে বক্তব্য রাখছি, দেখেন আমার একদম তৃণমূলের পর্যায়ে আমার মা বোনেরা ভাইয়েরা এখানে এই পরিবেশ নিয়ে তারা এখানে কথা বলছে, বক্তব্য ভালো লাগলো। তারাও আজকে কত সচেতন, কত উদার, কত মন মানসিক তাদের সুন্দর, যে তারাও একটা সুন্দর পরিবেশে বাঁচতে চায়, নিঃশ্বাস নিতে চায়, জীবন যাপন করতে চায়। তো সেই আজকে সবাইকে এখানে আমার রত্না অসাধারণ, আপনার নাম্বারটা নিব, আপনার সাথে আমি যোগাযোগ করবো। আপনাদের কাছে আমি তো একটা ছোট কর্মী, রাজনীতি করতে করতে এই পর্যায়ে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ভালোবাসেন, আমার রাজনীতি কর্মকাণ্ডের একটা বড় ইতিহাস আছে, আমাকে বারবার অনেক দায়িত্ব অর্পণ করেছেন। অত দিকে যাবো না। রত্না যে সুন্দর ভাবে তার পুরো প্রেক্ষাপটটা তুলে ধরলেন, আমি আপ্লুত হয়েছি। আমি মনে প্রাণে আপনাকে ধারণ করলাম, লালন করলাম, পালন করলাম, বিভিন্ন প্রয়োজনে তুলে ধরো কথা বলি। শুধু আপনার না, ছোট ছোট পয়েন্ট আকারে কথা বলেছেন। আমাদের একটি ভাই নারায়ণগঞ্জ গাজীপুর নেই, গাজীপুর আমার পুকুর বাড়ি। গাজীপুর একসময় অনেক আনারস হতো, এখন তো হয় না, সব বাড়ি ধরে। আমি নিজে বাগানে যে আনারস পারতাম, ওই ছোট ছোট পয়েন্ট আকারে উঠে ধরলেন। আমার ওইখানে আরেক ভাই, আমার মুন্সিগঞ্জের হিন্দু আমার এক ভাই একটা নদী সম্বন্ধে বলল, সেই নদীটা ওনার কাছে কথা বলল। এবং এখানে আমার এই ছোট বন্ধু ফৌজি তার কথা বললেন। যারা যারা এখানে কথা বললেন, কিছু না কিছু পয়েন্ট নিয়ে আমাদের সমস্যা নিয়ে এই কথাগুলি বললেন। এই সমস্যার শেষ জায়গা কোথায়, সমাধান, সেই সমাধানটা কারা দেবে? আজকে আপনারা আমার উপর কথা আছেন যে এই সমস্যার সমাধান আমি পার্লামেন্টে বলতে পারবো, বিভিন্ন বড় বড় ফোরামে বলতে পারবো, বিভিন্ন জায়গায় উপস্থাপন করতে হবে। এটা একটা সত্যিকারের একটি পদক্ষেপ। আমরা তো চলতে চলতে আমরা কিন্তু অনেক দূরে গিয়ে যাই, হাঁটি হাঁটি পা পা করে একদম দ্রুত গতিতে আমরা চলার শক্তি পাই। আমরা যদি আমাদের আমাদের বিভিন্ন তত ডেমোক্রেসির একটা প্রোগ্রাম করলাম, আমাদের বাজেট, আজকে একটা বাজেট অধিবেশন শুরু হবে, সেখানে এত সুন্দর একটা মানে এত সুন্দর একটা ইস্যু নিয়ে আমাদের বক্তব্য। আপনি কেউ তো বললেন যে কেউ যা পছন্দ করে, কেউ পছন্দ করে না। যে জিনিসটা ভালো সে যেইভাবে বলুক, আমরা সেটাকে গ্রহণ করব, সেটাকে আমরা গ্রহণ করে আমাদের যে জায়গাগুলি সেখানে আমরা সাবমিট করে আমরা বেনিফিট আমরা যাতে পেতে পারি। সেই কারণে দেখেছি আমাদের সব সংসদ সদস্যরা একমত হলাম, তৃণমূল নারী নেতৃত্বের বাজেট নেই, এখানে ইস্যু ছিল
যে আমরা আজকে অনেকে টাকার জন্য আমরা নারী নেত্রীরা নির্বাচন করতে পারি না। সত্যিকার অর্থে ধনবানের কাছে, কালো টাকার কাছে আমরা হেরে যাই। কারণ নারীরা কিন্তু সত্যিকার অর্থে অনেক কর্ম, অনেক বুঝে, তারা কিন্তু কাজ করে বেশি, কিন্তু তারা সব আদর্শ বেশি তারা পালন করে বলে তাদের আর্নের ক্ষমতা কম, সেখানে তারা নির্বাচন দিতে সাহস পায় না। এটা বাস্তব কথা। সেই জন্য আমার ভাইদেরকেও সহযোগিতা করে দিতে হবে। তো আমি একটি কথা বলি, আমি নবমের সংসদ সদস্য ছিলাম। পরিবেশ আজকে এখানে এই মূল উপপাদ্য হচ্ছে আজকে ভূমি পুনরুদ্ধার, করামুক্ত টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ। শুধু এইটা নিয়ে কিন্তু আজকে পরিবেশ না, এই পরিবেশের মধ্যে অনেক কথা উঠে এসেছে। এইখানে এই যে গত জানুয়ারি মাসে হঠাৎ করে কি পরিমাণ শীত আসলো, শীতে 2টা কম্বল গায়ে দিতে হয়েছে, লেপ গায়ে দিতে হয়েছে। এটা কিন্তু একটা সুস্থ একটা পরিবেশ আবহাওয়া ছিল না, একটা বৈরী আবহাওয়া ছিল। পরিবেশ দূষণ করেছে। পাশাপাশি 4 থেকে 5 দিন মনে হয় শীতটা খুব প্রখর ছিল, আবার বন্ধ হলো, এরপর শীত এসে পড়লো, আবার গরম এসে পড়লো। আমরা এই এক মাসে কি দেখতে পেলাম, এত তাপদাহ। আমরা কয়টা মানুষ পৃথিবীর মধ্যে থাকি? আমি খুব সিক থাকি, আমার সারা শরীর স্পিনার, আমার হাজবেন্ড দরজা জানলা না আটকে সারা ঘরে এসি চালিয়ে দেয় আমাকে সুস্থ রাখার জন্য। আমি একা সুস্থ থাকলে কি আমার পরিবেশ ভালো হবে? আমার আশেপাশে মানুষদের নিয়ে তো আমার বসবাস। সেখানে তৃণমূল পর্যায়ে কুড়ে ঘর, বস্তি ঘরে, টিনের ঘরে আমার মা বোনেরা বসবাস করে, তাদের কি দশা হয়? এত গরম ছিল, গরমে মূলত একটা মানুষ বাইরে থেকে আসলে মূলত ভিজে চুপচাপ মানে গোসল করে আসবো। এই গরমে এই কতজন লোক স্ট্রোক করে মারা গিয়েছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছে, অনেকে পেটের সমস্যা হয়েছে। এই যে পরিবেশ একটা দিক নিয়ে শুধু গাছ লাগান, গাছকে যত্ন করে, এটা নিয়ে পরিবেশটা সার্বিক ভাবে সব কিছুর মাধ্যমে পরিবেশ। একটি কথা, আমি তো পলিটিক্স করি, তারপরে উচিত কথা জানি না। ভূমিদস্যু কারা? যাদের অনেক আছে তাদের আরো লাগবে। আমি যদি এখানে উদাহরণ দিই, 2-1 কথা 2-3 ধরে দেখতেছেন টিভির কথায় হোক, যে আমাদের হাই লেভেলের মানুষ কিভাবে ভূমি দখল করে তারা খামার করতেছে, মুরগির খামার, হাঁসের খামার, কবুতরের খামার, কিভাবে ইট ভাটা দিয়ে পরিবেশের দূষণ করতেছে, কিভাবে তারা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি করে সেই ফ্যাক্টরির আবর্জনা পানিগুলি কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে সেটা পরিকল্পিত না বলে আমাদের খাবার পানি, ব্যবহারের পানিগুলি অযোগ্য হয়ে আমাদের বিভিন্ন সমস্যা, স্কিনের সমস্যা, পেটের পীড়া, এমনকি মৃত্যুর ঝুঁকি বয়ে নিয়ে আসছে। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারছি না, কারণ তাদের অনেক অনেক টাকার মালিক তারা। তখনই আমরা একটি জায়গায় আসতে পারবো যখন আমরা সবাই এক হয়ে একটি মঞ্চে এসে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে পারবো, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে পারবো। আমি একটি মেসেজ আপনাদেরকে দেই, আমার মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক, অনেক দিন বাঁচিয়ে রাখুক। কালকে তিনি এই ওসমানীতে একটি প্রোগ্রাম করে, আমার গণভবনে একটি প্রোগ্রাম করেছে 4-5 বছরে বঙ্গবন্ধুর জন্মদিনের পুরস্কার। বলল যে যারা শুধু ফার্স্ট হয়েছে 6 থেকে 7 জন 8 জনকে পুরস্কার দিবে। উনি তো একজন মানুষ, সকালবেলা উঠে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে,
আশেপাশে তার যেন একটা সুন্দর খামার আছে, সেইখানে তার প্রত্যেকটা ফসল ওইখানে ফলে এবং ওই দরিদ্রগুলি তিনি স্টাফ সহ খায়। তা আমার নেত্রী কিন্তু সবসময় বলেছে, এখন না, আমরা বলি দেখে না, তিনি সারা জীবন বলেছে তোমরা তোমার বাড়ির আঙ্গিনায় 3টি গাছ রোপণ করো, ফলজ, ভেষজ, বনজ। তাহলে এই 3টি গাছের মধ্যে আমরা অনেক কিছু আমরা পাই। কালকে সেই নেত্রী যখন সবাইকে পুরস্কার দিল, আমরা তো অধৈর্য হয়েছি, একটা পর্যন্ত বসে আছি। উনি আসলেন, পুরস্কার সংক্ষিপ্ত সবাই বক্তব্য দিলেন। উনি বক্তব্যের পর পুরস্কার যখন দিলেন, শেষ হলো কয়েকজনে, একটা মেয়ে পিছনে খুব কান্না করতেছিল। কান্নার অবস্থায় আমরা সবাই সেদিকে তাকালাম। প্রধানমন্ত্রী তো দাঁড়ায় দেখতেছে কে কাঁদলো, কি হলো জানো যে সে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কারটা নিতে পারে না, তার ভিতরে অনেক কষ্ট লাগতেছে, সম্মানের কাঁদছে। আবার তাকে ডেকে নিয়ে আসে, পুরস্কারটা দিল। এরপরে কি হয়েছে জানেন, 300 বাচ্চা সিরিয়াল ধরে উপরে চলে আসলো। আমি কিন্তু শেষ পর্যন্ত পা হয়েছি, কারণ আমার ওয়ার সঙ্গে দরকার ছিল বলে আমার নেত্রী সে 300 জনকে পুরস্কার দিল। এই বাচ্চাগুলি যাতে মন কষ্টে অসুস্থ না পরিমাণে হয়, কষ্ট না পায়, আবার বিরূপ ধারণা পোষণ না করে। এবং একটি ছোট্ট বাচ্চা, তাকে আবার স্টেজের সামনে চেয়ার, নিজের চেয়ারটা আনলো, সেই চেয়ারের উপরে দাঁড় করায় তার নামটা বলতে বললো। বাচ্চা মেয়ে, ও বলতো বয়স কত বলতে পারতেছে না, তারপর বললো 5 বছর, 5 বছর হবে। একটা কবিতা শোনা, এত সুন্দর একটা কবিতা শোনালো, আমরা সব মন্ত্র মন্ত্রের মতো শোনা। এই যে ধৈর্য সহ্য, প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য সহ্য প্রয়োজন। ছাদ বাগান করি, আমি নিজেও ছাদ বাগান করেছিলাম। আমার বাসার সামনে শুরুতে আমি খুব শখ করে গাছ লাগালাম। আমার একটা আমড়া গাছ এখন আছে, সারা বছর ছোট ছোট আমড়া হয়, খাই না। যখন কোনো বাচ্চা আসে একটা দুটা পেরে দেই, ভালো লাগে দেখতে। করমচা গাছে করমচা হয়, একটা সবেদা গাছে সবেদা হয়, ফুল গাছে ফুল হয়, বেলি গাছে সারা ফসল ফুল হয়। কিন্তু এখন সেই গাছগুলিও নষ্ট হয়ে যাচ্ছে যত্নের অভাবে। যারা যত্ন করতো তারা এখন আমার বাসায় নেই, আমি নিজেই পাই না, আমি ঘুমোতে পারি না, বসতে পারি না। কিন্তু খুব ইচ্ছা হয়, আমি সকালবেলা হলেই আমি কাজটা করে গাছ হলে দেখি, কারণ সবুজ পাতা দেখলে গাছের চোখের জ্যোতি বাড়ে। ছোট থেকে পড়ে এসেছি, শুনে এসেছি, সেই জন্য ওইটা করি। তো যাই হোক, আজকে আমরা এই যে এত সুন্দর একটা আয়োজন, এরা সব সময় তাদের একদম যখন যেটা প্রয়োজন সামনে আসে, সেই ইস্যুগুলি নিয়ে তারা কাজ করে এবং সেগুলি সাংবাদিক ভাই আমাদের জনতার মাঝে ওনারা এটা তুলে ধরেন, যাতে তাদের এই কর্মকাণ্ডগুলি যেন এক সময় একটা বৃহত্তর আকারে প্রতিষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্য নিয়ে এরা এগিয়ে যাচ্ছে। এদের সাথে আমরা আছি, সবাই আছি। তো এটাকে আমি বলবো, আপনারা অনেকে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি গ্রেনেড হামলার পর আস্তে আস্তে আমার এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে, আমার মনটা একটু গোলামন হয়ে যাচ্ছে, আমি অনেক কিছু ঠিকভাবে মনে রাখতে পারি না। আমি চাই সুন্দর সুন্দর ইস্যু আমাকে দে, আমি সেটা সংসদে তুলি। সংসদে তুললে কথা এটা কার্যকর হয়। যেমন আমি একটা উদাহরণ দিতে আমার পিছনে চলে গেলাম, ভুলে যাই। আমার একদম বাড়ি কিন্তু পদ্মার পাড়ে, মাওয়া কাঁদে পাড়া। আমার বাড়িটা 2 বিঘা জায়গা করা আমার নদীর মধ্যে। এই 2 বিঘা জায়গা নদীর মধ্যে, তাহলে আমার যে এখন বাঁধটা হচ্ছে, এই বাঁধটা আমি সংসদে কথা বলার পর হয়েছে, ওই বাঁধটার সাথে একদম বড় বিশাল সিঁড়ি করে দিয়েছে, তাতে 30-35টা।
এই সিঁড়ির একদম বসার জায়গা আছে, এই ভরপুর ছিল ওইখানে। আমি ওই উদাহরণ, আমার মার একটা উদাহরণ দিচ্ছিলাম। আমার মা বিয়ে করে যখন আসে, সেটা এত বড় লেন্থে যাবো না, ওইটা শুনে সবাই খুব অবাক হয়ে গেল। এবং আমাদের সেই মার বাড়িটা নদীর মধ্যেখানে, আর এই বাড়িটা আমাদের জমি ছিল, সেখানে কোনো মতে করা। ওই 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 একটা গল্প শোনাইছিলাম আমি সংসদে। শোনানোর পর সাথে সাথে আমাদের মন্ত্রী মহোদয় আমাকে ডেকে নিয়ে গেল যে তুমি একটা রিভিউ লেটার দাও, আমি তোমার যে জায়গাগুলো মামা কান্দি পাড়া এগুলো একদম ভাঙতে 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 আমরা নিঃস্ব, গরিব থেকে আমাদের জনগণটা আরো গরিবে পরিণত হয়েছে। কারণ যখন একজন মানুষ আগুন লাগে, সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়, কিন্তু একটি ভূখণ্ড, একটি মাটি থাকে, সেই মাটিকে বুকে আগলে নতুন করে আবার ঘর বাড়ি করে সেখানে আবার বসবাস করার চেষ্টা করে, নতুন ভাবে জীবন ধারণ করে। কিন্তু যখন সেই জায়গাটা নদীতে নিয়ে যায়, তখন সহায় সম্পদে রয়ে তারা কিছুই থাকে না। এরকম ঘটনা আমার পরিবারের শত শত এলাকা মানুষ ছিল। তো বলার পরে তখন আমার এমএলএ আপু, ওনার হচ্ছে একটা সবসময় দেখেন, আপনাদের মুন্সিগঞ্জে জানেন আমাদের এই জায়গাগুলো কখনো নজরও দেন না। আর আমাদের মতো একটা কথাও বলেন না কোনো ফোরামে, কাজও করে কম। আমি খুব রাগ করছি। এমএলএ আপু ডাকতে দিতে আসো আসো, আমরা দুই বোন মিলে আজকে এখনই কাজটা করে ফেলি। নো নেভার, আমি করবো না এটা। আপনার এলাকা আমি তুলে ধরছি ইস্যুটা, আপনি এখন সমাধান দিবেন। আপনি সবার সাথে বসেন, মন্ত্রণালয়ে যান, যদি আমাকে যেতে হয় আমি সাথে যাব, কিন্তু আপনার এলাকায় আমি কোন সৃষ্টি করব না। আমি তুলে ধরছি, আপনি শেষ করেন। সত্যি আপনার এখানে যারা আছেন খুশি হবেন। এরপরে কিন্তু এই যে পদ্মা সেতু হলো, অল্প কিছুর মধ্যে আমাদের এলাকাটা একটু বিশাল এলাকা নিয়ে একটু পরিবার দিয়ে দিল এবং জায়গায় জায়গায় ঘাট করে দিল। আজকে আমাদের এলাকার মানুষ যারা এখন কারিগর করে আছেন, তাদের আর ভয় নাই যে আমরা এখন ভাঙনের কবলে পড়বো। আমাদের বাড়িটা, আমার যে জায়গাগুলো প্রথম বাড়িটা আমাদের, মনে হয় আমরা সমুদ্র সৈকত দেখতেছি, এত সুন্দর, অনেকেই নিয়ে যায় গোসল করে। কিন্তু দুঃখজনক হলো, আমি গত 15 দিন আগে খুব মন চাইলো আমি বাড়িতে যাব। বাড়িতে গেলাম, একদম গোসল করবো নদীতে, আমি সাঁতার জানি খুব, গোসল করবো। যাই দেখি সিঁড়িগুলি সব শুকায় আছে, পানি নাই। পানি এত নিচে চলে গেছে, ওই ছেলে চর জেগেছে, ওই ছেলে চর জেগেছে, সামনে চর জেগেছে। আগে আমরা নদীতে নামলে পায়ের নিচে চিংড়ি মাছ এত এত পেতাম আমরা, ছোট 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 মাছও ধরে আনতাম, সেগুলো এখন পালাই নাই। পানি শুকিয়ে সেই যে দ্বীপ, যে পানির জায়গাগুলো, সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে আমি গত সম্মেলনে, আমি আমার সংসদে আমি বারবার হাত তুলেছিলাম। এটা পয়েন্ট অফ অর্ডারে না, এটা হলো প্রশ্নবোধক চিহ্ন। ও আমি ফ্লোরটা পাইনি, তার আগের দিন একটা ফ্লোর পেয়েছিলাম, অনেকবার বন্ধ হয়ে গেল। তো এই যে কষ্ট, ওই যে আমার এক হিন্দু ভাই, তার এলাকাটা নদী নিয়ে পড়লো, যেহেতু আমার বিক্রমপুরে ইসামতি নদী বললেন না, আর আমার পদ্মা নদী, এগুলি আছে থাকবে। আমরা এগুলির লড়াই সংগ্রাম করবো। আমাদের তো বয়স এখন অনেক 50-60 হয়ে গেছে, আর কতদিন আমরা বাঁচবো? আমরা এমন একটি বাসযোগ্য জায়গা, পরিবেশ তৈরি করে যাই, যেখানে আমাদের সন্তানেরা মাছে ভাতে দুধে বাঙালি আমরা বলতাম, সেই স্বাদটা যেন তারা ভোগ করতে পারে। আমরা তৈরি করে দিয়ে যাব, তারা সেটা ভোগ করুক। আমাদের সন্তানদেরকে আমরা যেভাবে লালন করি, পালন করেছি, আদর করি, সেটার জন্য তাকে তো আমার সুন্দর একটা পরিবেশ দিতে হবে, একটা ভালো জায়গা দিতে হবে। সেইটা আমরা লড়াই সংগ্রাম বেঁচেছি, আমরা করেই যাব। অনেক কিছু কিন্তু সমাধান হয়েছে, অনেকে বলছে অনেক হয়েছে। গাছ কাটাটা এটা একটা স্বভাবে দাঁড়িয়েছে। কিছু অসাধু ব্যবসায়ীরা ওই যে পাহাড় থেকে গাছ কেটে নিধন করে দিচ্ছে। কি হচ্ছে, পাহাড় কেটে পাহাড়ের মাটিগুলি সব
পরে অনেকের বাড়ি করে মারাও গিয়েছে, আমরা দেখতে পাই। এগুলি আছে, এগুলি চলবে, এগুলির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, তাদেরকে এই পথ থেকে সরে যাওয়া আমরা সেই ভয়েস আমরা নিয়ে এগিয়ে যাব। এইটাই হবে আমাদের সকলের আজকের এখানে। আর বেশি কথা বলবো না, আমার জন্য আপনারা সবাই দোয়া করেন। আমি সংসদে আমি কয়েকজন সাথে কথা বলে গেছি, ফোন নাম্বার দিয়েছি, এই পয়েন্টগুলি নিয়ে আমাকে আপনারা দিবেন, আপনারা দেখবেন আমি কথা বলি কি বলি না। মাননীয় প্রধানমন্ত্রী আমার কথা স্নেহ করেন, আমি তার সামনে অনেক কিছু বলতে পারি, যে কথাটা বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী এমন এক ব্যক্তি, তিনি দেশের জন্য, জনগণের জন্য, এলাকার জন্য যেটা উন্নয়নমূলক কাজ, সেটা সে মাথায় রেখে আগামীতে বাস্তবায়ন করার জন্য অধীর আগ্রহ হয়ে থাকেন। আপনারা দেখছেন না পদ্মা সেতুটা কত সমস্যার সম্মুখীন হয়ে নিজস্ব অর্থায়নে উনি পদ্মা সেতু করার পর একটার পর একটা উনি বড় বড় বিগ বিগ প্রজেক্ট হাতে নিয়ে সেগুলি সফল করছেন। আমাদের চিটাগংয়ের মেট্রো রেল, আমাদের উত্তরার মেট্রো রেল, যে আমার যে ছোট ভাই, ওকে আমি বাসায় দেখে আসলাম যে আমার সাথে সংসদে যাবে, এখন আসবে না। একটু পরে আমার ভাইটাকে দেখতেছি, তার মানে আমার ট্রেনে চলে আসছে 10 মিনিট, আর আমি 2 ঘন্টা এখানে আসলাম। কত সুযোগ করে দিয়েছে। প্রাণের চিটাগংয়ে আমি গেলাম দেখতে, পানির তল দেশে চিন্তা করা গেছে, উনি এক এক দেশে যায়, এক একটা বড় বড় প্রজেক্ট থেকে, উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে কথা শুনে ওইটাই ওইখান থেকে ধারণ করে বাংলাদেশে এসে ওইটা তার মন্ত্রী পরিষদ, সচিব পরিষদ, তার সকলকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে ওই কাজগুলো উনি দ্রুত করার চেষ্টা করে। এখন তো উনি ভাবে, যেমন আমি মনে করি, সবাই মনে করি, আমরা আমাদের তো বয়স প্রায় শেষ প্রান্তে, যতটুকু আমি ভালো দিক কিছু দিয়ে দেবো দেশকে, ততই আমার মৃত্যুর পর মানুষ আমাকে এগুলি স্মরণ রাখবে। কালকে যখন বাচ্চাগুলি পুরস্কার দিতে আমরা 2-3 জন ডাকলাম, নেত্রীর কথা মনে থাকবে, থাকবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বাস্তব সত্যি কথা। যাই হোক, আজকে আপনারা অনেক সময় এখানে অ্যাডামে দিয়েছেন। আমি প্রথমে আবার সর্বশেষ আমি অ্যাডামের কর্তৃপক্ষ যারা এটার সাথে সংশ্লিষ্ট, আমি সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। বিভিন্ন ফোরাম থেকে আপনারা অনেক ভাইয়েরা বোনেরা এসেছেন, আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই দেশের যারা এখানে কর্মরত আছেন সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সবার সম্মানিত সভাপতি, যিনি এই বয়স শুধু সেই একটি অ্যাডামের সাথে সম্পৃক্ত না, তিনি নড়িয়ায় সমবায় একটা সমিতির সে প্রধান নির্বাহী, এবং তার হাজবেন্ড তাকে এত ভালোবাসতেন এবং এত ভালো কাজে এগিয়ে দিতেন যে সে সবসময় এগিয়ে আছে, পিছনে যায় নাই। সে মহিলা সমিতিতে আছে, আমরা আছি, আমরা এই ব্যাপারে করে উনি প্রত্যেকটা অনুষ্ঠানে আমি আমার ভাবিকে পাই, আমার ভাইকে না পেলেও ভাবিকে পাই। তো ভাবির ভিতর কৃতজ্ঞতা জানাই সবাইকে আমার সংগ্রামী সালাম, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় অ্যাডামের সকল নেতৃবৃন্দ। আবারও অনেককে অনেক 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 একটি ভালোবাসা জানাচ্ছি ওর এই সুন্দর একটা প্রবন্ধের জন্য। আমি এটা বাসাতে যখন সংসদে নিয়ে যাবো আর পড়বো, এখান থেকে আমি পয়েন্ট নিয়ে বলবো। তুমি ভালো থাকো, অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমরা অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীকে। উনি সবসময় অনেক সুন্দর করে কথা বলেন এবং আমাদের যে যাওয়ার বিষয়গুলো আছে সেটিকে উনি ওনার মতো করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।
আশাবাদ আমাদের আছে এবং উনি সেটা করেন, সেই বিশ্বাসও আমাদের। আমরা আমাদের আজকের যে অনুষ্ঠান ছিল বিশ্ব পরিবেশ দিবস